দৈনিক যুগান্তর তারা বলছে যে ইরানি হামলায় বিস্তৃতি দেখে অবাক ট্রাম্প, পাল্টা আঘাতে চলছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী বন্ধ, আটকে আছে 7 শতাধিক জ্বালানি ট্যাঙ্কার। এটি নিয়ে আমরা কথা বলছিলাম। জাহাজ অতিক্রম করলেই আগুন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সরবরাহ নিশ্চিতের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। তেল ও এলএনজি নিয়ে চিন্তায় সরকার। এরপর আছে দৈনিক ইনকেলাব, তারা বলছে ধ্বংসস্তূপ তেল আবিব, পেটা তিকভা এবং রামাদ গান। ইসরায়েলের হৃৎপিণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। এটি একটা খবর আমরা জানি যে নেতানিয়াহুর অফিসকে লক্ষ্য করে ইরান একটি হামলা করেছিল, কিন্তু নেতানিয়াহু সেখানে ছিলেন কিনা, আহত হয়েছেন কিনা, না মারা গেছেন, এই বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার করে জানা যায়নি। এরপর আছে আমাদের হাতে দৈনিক বার্তা, আমদানি নির্ভর জ্বালানি নীতির আত্মঘাতী সিদ্ধান্তে 2 দশক ধরে হাঁটছে বাংলাদেশ। 8 আরব দেশে মার্কিন দূতাবাস বন্ধ। আমাদের সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ কতদিন চলবে, সেই খবর, কোন দেশ কার পক্ষে সেই খবরও আছে। বাহরাইনে মার্কিন ঘাঁটি ইরানের হামলায় ধ্বংস হয়েছে সেই খবর, ছবিও আমরা আসলে দেখতে পাচ্ছি। এরপর আমাদের হাতে আছে দ্য ডেইলি টাইম বাংলাদেশ, টাইমস অফ বাংলাদেশ, টাইমস অফ বাংলাদেশ। ব্লাড স্ট্রোক মিডল ইস্ট ফর 4th ডে, ঘুরে ফিরে এই খবরই আসলে বেশি। এবং গণমাধ্যমগুলো এখন আসলে সেই খবর, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই খবরই দিচ্ছে যে এই হামলা, এই যুদ্ধের ফলে জ্বালানির আসলে যেই চিন্তা ভাবনাটি সেটি আসলে এখন সামনে আসছে। বিশেষ করে আমাদেরও আসলে সাধারণ মানুষের সেটি নিশ্চয়ই ভাববার জায়গা। আমাদের অতিথির বোঝে প্রশ্ন আছে ডক্টর আমানুল্লাহ আপনার কাছে। আপনি নিশ্চয়ই জানেন যে ইরানে আমাদের দেশে অনেক শিক্ষার্থী আছে। আপনি যেহেতু শিক্ষাঙ্গনের লোক, আপনার কাছে কি কোনো খবর আছে যে তারা কিভাবে আছে বা কি অবস্থা তাদের, বা তাদেরকে ফেরত আনার কোনো পরিকল্পনা আছে কিনা? না, অ্যাবসলিউটলি নো। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, সেখান থেকে কোনো ধরনের কোনো তথ্য আমরা সেরকম পাই নাই। এবং আমাদের সংখ্যা এখন অনেক কমে আসছে ইরানে, আমাদের শিক্ষার্থীর সংখ্যা বা আমাদের যারা কাজ করেন টুকটাক। একসময় তো ইরানে প্রচুর কাজ করতেন, আমাদের অনেক ডাক্তাররা কাজ করতেন, অনেক লোক কাজ করতেন। এখন কিন্তু সেটার পরিমাণটা অনেক কমে আসছে, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং অন্যান্য কারণে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো খবর নাই। তবে একটা গুড নিউজ হলো যে সমস্ত দেশগুলো আক্রান্ত হয়েছে, সে সমস্ত দেশগুলোর প্রায় বেশিরভাগ দেশগুলোর ফরেন মিনিস্টার আমাদের ফরেন মিনিস্টারকে কিন্তু ফোন করেছেন এবং আশ্বস্ত করেছেন যে বাংলাদেশিদের জন্য, যারা এক্সপেক্টেড যারা আছে প্রবাসী ভাইরা, তাদের জন্য সরকার যা যা করা দরকার তাই তা করবে। এবং একটা আলাদা সেল তৈরি হয়েছে ফরেন মিনিস্ট্রিতে, সেটা জানি। এবং প্রধানমন্ত্রী অফিসে, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসেও একটা সেল কাজ করছে এটা নিয়ে। বিশেষত বাণিজ্য মন্ত্রী, ফরেন মিনিস্টার এবং আমাদের অর্থমন্ত্রী সবাই মিলে এবং জ্বালানি সব মিলে একটা রেগুলার একটা ব্রিফিং হচ্ছে যে আমাদের এখানে কি হতে পারে, কোন ধরনের এফেক্ট হতে পারে, বাজারের অবস্থা কি দাঁড়াতে পারে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে। তো নতুন সরকার স্বাভাবিকভাবেই তার জন্য একটা চ্যালেঞ্জ, কিন্তু ভিজিল্যান্ট, খুব শক্ত ভিজিল্যান্ট আছে এবং তারা কিন্তু ওয়াচ করছে যে কোন দিকে যাচ্ছে। আমি শুধু একটা কথাই বলি যে এইখানে এই মুহূর্তে যে চিন্তাটা, সেই চিন্তাটা হলো আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। জ্বালানিটাও কোনোভাবে কোনো না কোনোভাবে হয়ে যাবে, কিন্তু প্রবাসী ভাইরা যারা আটকা পড়ে গেছেন, প্রায় ডেইলি 2500-এর মতো লোক বাইরে যান। এবং এই যে, এবং এর বেশিরভাগই 90%-এর উপরেই আপনার যান গালফ স্টেট গুলাতে। তাদেরকে রাখা, হোটেলে রাখা, বিভিন্ন জায়গাতে রাখা, তাদেরকে আবার টিকেটের রি ইস্যু করা, এই কাজগুলো আমাদের এই যে বিমান মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেভাবে কাজগুলো করছেন, এটা বেশ একটা প্রশংসার দাবিদার। এবং আশা করি যে এই কাজগুলো তাদেরকে কন্টিনিউ করতে হবে আগামী কিছুদিন, এবং তাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় ততটুকু সাপোর্ট। কারণ এই আপনি একটা কথা বলছিলেন একটু আগে যে দেশের রিজার্ভ প্রায় $16 বিলিয়ন নেমে আসছিল। সেখান থেকে এই প্রবাসী ভাইরা কিন্তু এই গত প্রায় 1 বছরের ভিতরে এটাকে 30 বিলিয়নে নিয়ে গিয়েছেন। এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার। তো এই জায়গাটাতে সরকার আরো আন্তরিক হবে, এবং আমরা যারা আছি আমাদের যে সোশ্যাল মিডিয়াতে একটু সাবধানে মুভ করে, আমরা এটা নিন্দা জানাচ্ছি, বাংলাদেশ নিন্দা জানিয়েছে, আমরা জানিয়েছি। জাতিসংঘকে অ্যাভয়েড করে একটা শক্তিশালী দেশ আর একটা দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে হত্যা করতে পারে কিনা, ধরে নিয়ে যেতে পারে কিনা, এটা তো ভাইটাল কোয়েশ্চেন তো আছেই।
এবং সেটা তো আমরা নিন্দা জানিয়েছি, কিন্তু এই সেন্সেশন ক্রিয়েট করলে পরে যেটা হয়, তখন যাতে আমরা আবার কোনো ধরনের কোনো বিপদে যাতে না পড়ি, বিশেষত এই 1.5 কোটি প্রবাসী ভাইরা যারা বিদেশে কাজ করেন তাদের কথা চিন্তা ভাবনা করে একটু সেন্সিটিভ ওয়েতে যাতে আমরা এই কাজগুলো করি, সেটাও আমাদের দিকে নজর রাখতে হবে। নিশ্চয়ই। কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জহুরুল হাসান, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের সামনের দিনগুলোতে বিশেষ করে যখন অন্য দেশে যুদ্ধ হয়, বিশেষ করে মুসলিম কোনো দেশের সাথে আসলে ইউরোপের কোনো দেশ অথবা মার্কিন রাজ্যের যখন যুদ্ধ হয়, তখন এক ধরনের আমাদের এখানেও এক সেন্টিমেন্ট আসলে জেগে ওঠে। সেই জায়গা থেকে, যেহেতু নিরাপত্তার বিষয়টি আপনি আরো ভালো বোঝেন, আমরা নিজেদেরকে, যেটা আমাদের আরেকজন অতিথিও বলছেন, যে আমরা হুটহাট করে অনেক কমেন্ট, অনেকে যে কন্টেন্ট দেওয়া, অনেক ধরনের অনেক কিছু বলা, জনতুষ্টিবাদী সাংবাদিকতা চলছে কিন্তু। হ্যাঁ, মানে সেই জায়গাটা আসলে নিয়ন্ত্রণে রাখা উচিত কিনা আপনার কাছে কি মনে হয়, এবং সরকার ওই বিষয়টা আসলে সেভাবে নজরদারিতে রাখা উচিত কিনা মনে করেন আপনি, যাতে ভুল বার্তা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে না যায়? ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা ক্রিটিক্যাল প্রশ্ন। এবং এই গ্লোবালাইজেশনের যুগে, যেখানে ইনফরমেশন টেকনোলজি, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কালেকশন, এবং যেটা হচ্ছে যে আপনি বিয়ন্ড দ্য বর্ডার ক্রস করেও এক দেশের জনগণ আরেক দেশের জনগণের সাথে কানেক্টেড। এবং মিডল ইস্টের দেশগুলোর সাথে আমাদের কিন্তু একটা কালচারাল, যেটা রিলিজিয়াস বেসড কালচারাল কানেকশন রয়ে গেছে, এবং আমাদের একটা বিরাট অংশ এই মিডল ইস্টের দেশগুলোতে রয়েছে, এবং সেখান থেকে আমাদের রেমিটেন্স আসছে। তো আমাদের যে ধর্মীয় সেন্টিমেন্ট আছে, সেটাতে কিন্তু সবাই এই মিডল ইস্ট দেশগুলো এফেক্টেড হলে এক ধরনের প্রতিক্রিয়া হবে, এবং সেই ক্ষেত্রে তারা তাদের যে সোশ্যাল মিডিয়া বলেন, যে মানে ডিফিকাল্ট একটা ব্যাপার। তো যার যার মত প্রকাশের স্বাধীনতা আছে, তারা মত প্রকাশ করছে। বাট অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে আমাদের জাতীয় স্বার্থ এবং জাতীয় যে অর্থনীতির ব্যাপার আছে, এবং ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে। আমার একটা কমেন্ট বা আমার একটা সোশ্যাল মিডিয়া পোস্টে সেটা কিন্তু আরেকটা দেশের বা আরেকটা দেশের জনগণকে কিন্তু একটা তাদের ভিতরে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং সেটা আলটিমেটলি সরকারকেও একটা পয়েন্টে নিয়ে যেতে পারে। যেমন ভিয়েতনাম ওয়ারে কিন্তু কফিন, একটা করে কফিন পাঠানো হতো, এবং ভিয়েতনামি যুদ্ধের বিরুদ্ধে সেই কফিনের সাথে সাথে আমেরিকাতে আপনার জনমত বা জন রিয়াকশন দেখা যেত। তো এটাও কিন্তু এই ক্ষেত্রে ধরেন যে একটা ব্যাপার রয়ে গেছে, যেহেতু আমরা মিডল ইস্টের দেশগুলোর সাথে অর্থনৈতিকভাবে জড়িত, ধর্মীয়ভাবে জড়িত, কালচারাল ভাবে জড়িত। তো সেই ক্ষেত্রে সরকারকে এই ব্যাপারে যেটা করা যেতে পারে, সচেতনতা বৃদ্ধির জন্য সরকার ধরেন যে তার পাবলিসিটি বা প্রচার বা তার মোটিভেশন কার্যক্রম বা যে ধরনের ব্যাপার আছে, রুলস বা ইন্ডিকেশন বা সতর্কতা, সেটা জারি করতে পারে। বাট একবারে বন্ধ করে দেওয়া এটা তো এই যুগে সম্ভব না। এবং আমাদের জনগণ যারা আছে, তারা যখন আমরা এই কমেন্ট গুলো করবো, এবং এই তখন কিন্তু আমরা একটা পক্ষ অবলম্বন করছি বা কোনো পক্ষের বিপক্ষে আমরা কথা বলছি, সেই জিনিসগুলো ক্লিয়ারলি চলে আসবে। তো সেই ক্ষেত্রে সেরকম ভাবে ডিরেক্ট না করে হয়তো আমরা এক্সপ্রেস করতে পারি, কারণ পাবলিক ওপিনিয়নের মূল্য, সেটাও কিন্তু একটা ব্যাপার। সেটাও কিন্তু যুদ্ধ বন্ধের ক্ষেত্রে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউই যুদ্ধ চাইবে না, চাইবে একটা শান্তিপূর্ণ সমাধান। তো কোনো পক্ষ বিপক্ষে না, যে ইন জেনারেল যুদ্ধের বিপক্ষে কথা বলাটাই আমার মনে হয় যে জনগণের জন্য উচিত হবে, এবং সেইভাবেই সরকারকে নির্দেশনা, সতর্কতা বা প্রচার সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। বাট একবারে তো আর আপনি এটা জনগণের উপর বন্ধ করতে পারেন না। অবশ্যই, অনেক ধন্যবাদ। যাতে কোনো ধরনের নিজেদের ভিতরে বিভেদ বা কোনো পক্ষপাতিত্ব তৈরি না হয়, সে বিষয়ের দিকে নজর থাকবে সরকারের, আমরা সেই প্রত্যাশা করি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অতিথিদের, এবং একই সাথে ইলিয়াস খান আপনাকেও। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে।